দেখে যে অনেক দূরের মানুষ কিন্তু শুধু আমার মতোই হতাশ হচ্ছে, আবার ফিরে আসছে, এবং সে দেখে যে এই মানুষটা ঠিক সে যেরকম জীবনে চায় যে হারবে, আবার ফিরে আসবে, বড় হবে, সেটাই হচ্ছে, এবং খেলার মাঠে সে তার জীবনের গল্পগুলো মানে প্রতিফলন ঘটাচ্ছে। আর আরেক ধরনের তার কাছে দূরে থাকে, এক ধরনের মানে ইমেজ নিয়ে পারফর্ম করে, তাদেরকে অনেক দূরের মনে হয়। মাশরাফিকে সব কিছুতে তার জীবনের গল্পটা আমাদের জীবনের গল্প, আমাদের মধ্যবিত্ত জীবনের গল্পের সঙ্গে এত মিলে যায়, এটা হচ্ছে একটা দিক। দেন এগেন মাশরাফিকে যারা কাছ থেকে দেখে তারা জানে কিন্তু ওর মধ্যে যে মানবিক ব্যাপার স্যাপার আছে। যেমন আমি এই সেদিন গল্প শুনে আমার কলিগ বলছেন যে মাশরাফির বাসায় গেলে প্রথম বাইরে নাকি মানে অনেকগুলো জুতা স্যান্ডেল দেখা যায়, অনেক লোক, অনেক ছেলে পেলে নানান কারণে আসছে, গল্প করছে, আড্ডা মারছে, মানুষের সঙ্গে মিশছে। এটা কিন্তু আমরাও দেখতে পাই। এই যে আপনি বললেন মাশরাফি কম কথা বলে, সে হচ্ছে অন দ্য রেকর্ডে তো কম কথা বলে, কিন্তু অফ দ্য রেকর্ড কথা বলা, মজা করা, ইয়ে করা অনেক ওপেন। এইটা হচ্ছে আরেকটা দিক। তারপরে হচ্ছে পারফরমেন্স। তো এই সব কিছু মিলে মাশরাফি আসলে এমন একটা প্যাকেজ, যে প্যাকেজটা আসলে আমি মনে করি, আমার কাছে এটা মনে হয় যে শুধুমাত্র ক্রিকেট এবং ক্রিকেটার এই বৃত্তি আসলে মাশরাফি আবদ্ধ না। মাশরাফি বাংলাদেশের তারুণ্যের সেই মডেল যে আসলে দেখায় যে খুব ছোট থেকে অনেক উপরে ওঠা যায়, এবং উপরে উঠে যদি পড়ে যাওয়া যায় দুর্ভাগ্যের ফেরে, তারপর আবার ফিরে আসা যায়। এইটা কিন্তু আপনি খুব মানে সাধারণত পাবেন না। সাধারণত দেখবেন যে উত্থান আছে, তারপরে পতন এবং শেষ। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি দেখবেন যে উত্থান আছে, তারপর হচ্ছে মানে মানে গ্ল্যামারের মোহে এক ধরনের হারিয়ে যাওয়ার গল্প আছে, বা গ্ল্যামারের মোহে সাধারণকে অবজ্ঞা করার ব্যাপার আছে। মাশরাফির মধ্যে কিন্তু এরকম কোনো ঘটনা নাই। মাশরাফি অনেক চ্যারিটি করে, যেটা আমরা অনেকেই জানি না। অনেক 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 চ্যারিটি করে, যেটার কোনো প্রকাশ নাই। সে হয়তো সেই অর্থে কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার না, কিন্তু অনেক চ্যারিটি করে। সো এটা একটা বিষয়। আর ক্যাপ্টেন্সির বিষয় কি, ধরেন ক্যাপ্টেন্সি তো আসলে অনেক রকম কাজ আছে, এর মধ্যে তিনটা আমি মোটা থেকে বলতে পারি। একটা হচ্ছে যে একজন থিঙ্কিং খুব ভালো, সেই গুড ক্যাপ্টেন। মামুন ভাই, আমরা এই ক্যাপ্টেন্সির বিস্তারিতটা একটা বিরতির পরে নেই, তা না হলে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মামুন ভাই, এটা আসলে মাশরাফি নিয়ে যেটা হচ্ছে আমরা আসলে অনেক আলাপ করেছি, এবং যেটা বললাম ফারুক ভাই ক্রিকেটিং অ্যাসপেক্টে বললেন, আমি একটু সোশ্যাল অ্যাসপেক্ট যোগ করলাম। ক্যাপ্টেন্সির জায়গায় কি, ধরেন যে ক্যাপ্টেন্সি একটা হচ্ছে যে ভালো ক্যাপ্টেন, সিম্পল, মানে ক্রিকেট নলেজ ভালো, সে সাকসেসফুল হবে। আরেকটা হচ্ছে যে পারফর্ম করে, মানে সামনে থেকে নেতৃত্ব দেয় এবং সেইভাবে দলকে ইন্সপায়ার করে। এরকম কিন্তু এক ধরনের সাকসেসফুল ক্যাপ্টেনের তরিকা আছে। যেমন আমরা বাংলাদেশে যদি বলি, আমাদের হাবিবুল হাসান আসলে এরকম ক্যাপ্টেন ছিলেন, মানে শুরুতে আর কি, যেভাবে পারফর্ম করে কারণে উনি ক্যাপ্টেন হয়েছিলেন মোস্টলি। বা মনে করেন যে আজহারউদ্দিন ভারতের ক্যাপ্টেন হয়েছিল জাস্ট এই কারণে যে সে তখন পারফর্ম করছিল, আর কেউ করছিল না, এবং আজহার একজন ইন্সপায়ার করেছে। আরেক ধরনের ক্যাপ্টেন আছে যারা পুরো দলকে এটা ভাবায় যে আমরা আসলে সবাই সবার জন্য। এখন আমার কাছে মনে হয় যে মাশরাফির এই তৃতীয় গুণটা, যেটা হয় যে সবাই সবার জন্য হলে হয় কি, তখন প্রত্যেকে তার মোর দেন 100% দেওয়ার চেষ্টা করে, মোর এফোর্ট দেয়, সবাই সবসময় এফোর্ট দেয়, ওইটা বাড়তি যে 10% 15% ওই জায়গাটা হয়। তো মাশরাফি হচ্ছে দ্যাট সর্ট অফ ক্যাপ্টেন, অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ এ ভেরি গুড থিঙ্কার। আমরা তার মানে ক্যাপ্টেন্সি জায়গা বাদে তার নিজের বোলিংয়ের যে চিন্তা, তার ক্রিকেটের যে চিন্তা, সেই চিন্তার প্রকাশ আমরা তো ক্যাপ্টেন্সি তো খুব বেশি করেনি মাশরাফি, কিন্তু যতটুকু হয়েছে, যতটুকু সুযোগ পেয়েছি আমরা সেটা দেখেছি, ফিরে আসার পর দেখেছি। ফলে যে দুইটা বিরাট প্লাস পয়েন্ট, মানে ইনফ্যাক্ট তিনটা পারফরমেন্সও, ফলে মাশরাফি ইজ এ ভেরি আইডিয়াল ক্যাপ্টেন। বাট এখানে আমার একটা ক্ষুদ্র সমালোচনা, আমরা আসলে আজকে প্রশংসাই করছি, আস্তে আস্তে ওই জায়গায় যাওয়া উচিত। সেটা হচ্ছে মাশরাফির প্রতি তো আমরা খুব সুবিচার এই জায়গায় করলাম না, মাশরাফির কেন আমরা আরেকটু আগে ক্যাপ্টেন ঘোষণা করলাম না, কেন শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো। ফারুক ভাই বললেন যে এটা কিন্তু আমি বুঝলাম না, আমাদের কিন্তু প্ল্যান মাশরাফিকে করবো। সো আমরা ওই ইয়ার সিরিজের পরেই কিন্তু আমরা বলে দিতে পারতাম যে মাশরাফি উইল বি ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন। হ্যাঁ, ইঞ্জুরিতে পড়তে পারে, সে তো কালকেও পড়তে পারে, কারণ আমরা তো ওই অর্ডসটা নিই। এইটা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো না, এই ছোটো ছোটো জায়গা, এইসব জায়গা, যেমন আমাদের এই টিমটা খুব ভালো হয়েছে, কিন্তু টিম দেওয়ার সময় দ্য ওয়ে ইট ইজ এক্সপ্রেসড, এটা কিন্তু একটু ডিবেটের জন্ম নিয়েছে। টিমটা কিন্তু চমৎকার এবং হস্তক্ষেপ হয় নাই, সিলেক্টরের টিম সবই ঠিক আছে, কিন্তু যেভাবে আমরা এক্সপ্রেস করেছি তাতে কিন্তু আমরা অনেককে সুযোগ দিয়েছি এটা বলার, যেখানে হস্তক্ষেপ হয়তো হয়েছে এই জায়গাগুলো। ফলে মাশরাফির প্রতি আমার কাছে মনে হয় যে আরও আগে এটা করা উচিত ছিল। যদি এটা খুব ভালো, মানে বিশাল কোনো গালফ অফ ডিফারেন্স, বাট তার প্রতি রেসপেক্ট, তার প্রতি বিশ্বাস প্রকাশের ন্যূনতম সুযোগটা আমাদের দেখানো উচিত ছিল। আমি একটু যদি আপনার থ্রুতে এর সঙ্গে যোগ করতে পারি, খুব বিনয়ের সঙ্গে আমি ফারুকের কাছে প্রশ্নটা রাখবো। আমার সঙ্গে সৌরভ গাঙ্গুলির কথা হচ্ছিল ঢাকাতে যখন লাস্ট, তখন প্রশ্ন করেছেন সৌরভ তোকে নিয়ে যে এরকম লিখছে, কারণ ওরা আব্বার সঙ্গে আমার খুব পরিচিত ছিল, চণ্ডী গাঙ্গুলি। তো বললো দেখো দাদা, টিমটা কে করে, টিমটা মাঠে কন্ডাক্ট করে কে, আমি বোলিং চেঞ্জেসটা কে করে, আমি সাংবাদিকরা কলমটা নিয়ে কোন দিকে তাড়া করে, আমি তোর দিকে করে ক্যাপ্টেন দিকে, যখন আমার দিকেই করে সব কিছু, ওই টিমটা আমি সিলেকশন করব। এবং আজকাল মডার্ন ক্রিকেটে ক্যাপ্টেন প্লেজ 95% রোল, কোচ ইজ 5%। এটা আমার কথা না, দিস ইজ এন ইউনিভার্সাল কথা, বিকজ সেই জন্য ক্যাপ্টেন্সেরই। বাট আমি শিওর সিলেকশন কমিটি আমাদের হয়তো দে ওয়ার কনসার্ন অ্যাবাউট হিজ ইঞ্জুরি, ফিটনেস কতক্ষণ থাকে, লাস্ট মিনিট পর্যন্ত থাকে কি না, আই ডোন্ট নো, ফারুক করে বলবে। এ তো হয় কি,
তাকে প্লেয়ার্সরাও জানতে পারে। আমি এখন সমালোচনা করতেছি না, আমি সিস্টেমটাকে বলতেছি। আমার যখন টিম থাকি, আই নো 1 month বিফোর হু ইজ মাই লিডার, আমার লিডারটা কি। 2 নম্বর হলো আমরা জানি যদি সে ক্যাপ্টেন হয়, হি উইল প্ল্যান হিজ অ্যান্ড ইফ হি ইজ কোঅপ্টেড ইন টু দ্য সিলেকশন কমিটি, তার থটসটা না যেন হয়তো অনেক সময় ফোনে নিয়ে নেয়। রকিবুল ভাই, আমরা একটু যেতে চাই যে ফিক্সচারে, যেই আমরা জানি যে 6টা দলের সঙ্গে আমাদের খেলতে হবে, তো এই ফিক্সচারটা এবং আমরা যেই গ্রুপে আছি সেটা আমাদের জন্য সম্ভাবনার দিক থেকে কেমন মনে করছেন? আমি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কভার ড্রাইভ খেলি আর কি। সেটা হলো যে আমাদের 2টা ম্যাচ ইনশাআল্লাহ আমরা জিতবো, যেটা উচিত। যেটা একটা হলো স্কটল্যান্ড আর একটা হলো, ওই 2টাকে ধরে রাখলাম আমাদের। আর আমাদের টার্গেট করবে আর 2টা টার্গেট করার মতন এখন আমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে দেখি না। আমি কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট আমরা যারা ফলো করছি, দে আর ইন তুঙ্গে আছে ফর্মে, প্লাস ইউজ টু দ্য কন্ডিশন যেন। ঠিক আছে, আমি ওইদিকে ক্রিকেটে অন এ ডে আমি যদি আমার বেস্ট খেলাটা খেলতে পারি, আর ওরা আমার উপরে আছে, ওদের ওই দিন একটা খারাপ ডে হয়ে গেল, আমার নিচে তাহলে চলে আসলো, দেন আই ক্যান বি উইনার। বাট আমার টার্গেট করা উচিত আমার মনে হয় শ্রীলঙ্কা আর ইংল্যান্ড থেকে, এই 2টা টিমের মধ্যে। সো দ্যাট শুড বি আওয়ার স্ট্র্যাটেজি, ফার্স্ট স্ট্র্যাটেজি। বাট এর মানে এই না যে আমি প্রত্যেকটা ম্যাচ খেলবো, এভরি ম্যাচ ইজ এভরি নিউ ডে। ওইভাবেই খেলবে, জেতার জন্যই খেলবে, কারণ অ্যাট দ্য দিনের শেষে যে কিন্তু দের যে ফলাফল, দের যে রেজাল্ট, তো ওই জায়গায় আমি মনে করি দ্যাট শুড বি দ্য স্ট্র্যাটেজি। অ্যান্ড এনজয় করো ক্রিকেটটাকে, বাট ওই 2টা ম্যাচের মধ্যে একটুই থাকতে হবে, কারণ ওইটার সঙ্গে অনেক বেশি আবেগ 16 কোটির লোকের আছে, অনেক বেশি প্রত্যাশা ওইটার মধ্যে আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে, এবং অনেক প্রশ্ন আছে যে এক্সপেকটেশনটা হলো যে তারা তো আমাদের থেকে দুর্বল দল, কিন্তু আমি যেরকম অস্ট্রেলিয়াকে হারিয়ে যাচ্ছি, ইংল্যান্ডকে হারিয়ে যাচ্ছি, শ্রীলঙ্কাকে হারিয়ে যাচ্ছি, তো ওরাও তো একটা টেস্ট ম্যাচকে হারিয়ে যাচ্ছে, ওরাও কিন্তু টার্গেট বাংলাদেশকেই করেছে। কাজে ইটস অল লাইক দ্যাট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। ফারুক ভাই, আপনাদের কি এই ফিক্সচার দেখে রকিবুল ভাই যেটা বললেন সেরকম কোনো স্ট্র্যাটেজি আপনারাও ঠিক করেন যে হ্যাঁ আমরা একে সবচেয়ে বেশি টার্গেট করব? আমি আসলে মনে করেন ডেফিনেটলি আমি চাই বাংলাদেশ দল তো অবশ্যই সব অনেক ম্যাচ জিততে চাই, বাট আমি সবসময় বিশ্বাস করি ওই চিন্তাটা একটু প্র্যাকটিক্যাল হলে ভালো হয়। আসলে আমাদের যে পারসেপশনটা তৈরি হয়েছে, আমরা কিন্তু সবাই ধরে নিয়েছি নিউজিল্যান্ডকে টার্গেট করার মতো, বিকজ নিউজিল্যান্ডকে আমরা 2টা হোয়াইট ওয়াশ করেছি বাংলাদেশের মাটিতে। লাস্ট যে 2টা সিরিজ খেলেছে আমার সাথে কিন্তু ম্যাচ জিততে পারেনি 1 ডেতে। বাট এটা সবার বুঝতে হবে যে নিউজিল্যান্ডে কিন্তু মানে আনবিটেবল। আপনি ইন্ডিয়ার মতো টিম যে কোনো সময় যে মানে হারায়, ও জাস্ট লাস্ট ইয়ারে গেছে আউট অফ 5 গেমস একটা ওয়াশ আউট, 4টা 4-0 হেরেছে। সো নিউজিল্যান্ড কিন্তু খুবই, দে আর ভেরি ডিফিকাল্ট টিম ইন নিউজিল্যান্ড। সো ওগুলো যে কথাটা বললেন, ডেফিনেটলি আমি মনে করি আমি আরেকটু আগে শুরু করতে চাই। আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি আসলে সেকেন্ড টাইম ওয়ার্ল্ড কাপ টিম অ্যানাউন্স করলাম আর কি, আরেকটা ওয়ার্ল্ড কাপ টিম করার সৌভাগ্য হয়েছিল 2007 সালে। আমি মনে করি কি যে আমাদের এই যে ব্রিসবেনে যে আমাদের কন্ডিশনিং ক্যাম্পটা, ওখান থেকে আমাদের একদম উই শুড বি ফোকাস ফ্রম দেয়ার, বিকজ এইটা কিন্তু নর্মালি কেউ সিরিজ খেলেছে, বাট আমরা কিন্তু পাচ্ছি একদম কন্ডিশনিং ক্যাম্প, ওদের যে বাউন্সি উইকেট বলেন যেই কন্ডিশনই হোক, প্লাস আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, এটা তারপরে কিন্তু আসবে ওয়ার্ম আপ গেম, যেটা হলো গিয়ে আপনার 9 তারিখ আর 12 তারিখ একটা খুব সম্ভবত পাকিস্তান আর আয়ারল্যান্ডের সাথে। এই 2টা গেম কিন্তু আমাদের খুব, কারণ আপনি যদি বাংলাদেশের ট্র্যাক রেকর্ড দেখেন, আপনি সেই 99 ওয়ার্ল্ড কাপে আমি মেম্বার ছিলাম, 2007 আমি চিফ সিলেক্টর ছিলাম, 2টাতেই কিন্তু আমরা খুব সুন্দর শুরু করেছিলাম আপনার ওয়ার্ম আপ ম্যাচ থেকেই। মোমেন্টামটা পাওয়া 2007 আমরা হারিয়েছিলাম নিউজিল্যান্ডকে, আর 2099 আমরা হারিয়েছিলাম আপনার এসেক্স, একটা খুব ভালো 4-5টা ইংল্যান্ড টিমের প্লেয়ার ছিল, স্টুয়ার্ট ল ছিল, অস্ট্রেলিয়ান ওভারসিজ ওই টিমে ফুল টিম কাউন্টি টিমকে আমরা হারিয়েছিলাম। তো তখন থেকে আমাদের টার্গেটটা করা উচিত। আর রকিবুল যে কথা বললাম, আমাদের সবার ধারণা, সবার আমি মনে করি যে আমাদের ইনিশিয়ালি ফার্স্ট ম্যাচ টু স্টার্ট দ্য টুর্নামেন্ট উইথ এ গুড নোট, লাইক উইথ এ উইন এগেনস্ট আফগানিস্তান, তখন কিন্তু আমরা যে এই 2 সপ্তাহ ট্রেনিং ক্যাম্প, তারপর ওয়ার্ম আপ গেম, তারপর যদি আমরা ওই ম্যাচটা ভালো করে শুরু করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের ওয়ার্ল্ড কাপটা অন্যরকম হবে। এবং আপনি জানেন এই জায়গাটা আমি আরেকটু জানতে চাইবো যে আমাদের পরিকল্পনাটা কি, এটা একটা বিরতির পরে একটু বিস্তারিত, একটা বিরতিতে যাচ্ছি।